তুরাগ হত্যাকাণ্ড নিয়ে সরকার যে বেশ বিপাকে পড়েছে এটা কিন্তু এখন স্পষ্ট হয়ে উঠছে দিন দিন। একবার সরকার বলছে যে পিকনিক করতে গিয়ে নদীতে পড়ে মারা গেছে, আরেকবার তাদের চামচা চেলারা বলতেছে যে তুরাগে আসলে কেউ মারা যায়নি, সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ছবি। আসুন বাংলাদেশের একাধিক গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে কি বলে। তুরাগ কিলিং বা তুরাগে যে হত্যাকাণ্ড, গত 22শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কয়েকজন একটি মিছিল বের করেছিল। বাংলাদেশে এখন এমন হয়েছে যে মিটিং মিছিল করলেও তাকে লাশ হতে হয়। আজকে একজন মুক্তিযোদ্ধা ফোন করেছিলেন, সিডনি গিয়েছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ছিল, সেখান থেকে ফেরার পথে সেই শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা ফোনে বললেন যে বাংলাদেশে এসব কি হচ্ছে, প্রতিদিন একাধিক লাশ পড়ছে। তো তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে তুরাগে 7 জন ছাত্রলীগ কর্মীকে গুম করা হয়েছে এবং তার মধ্যে 3 জনের লাশ তুরাগ নদীতে ভেসে উঠেছে। সেই লাশগুলোর গায়ে নির্যাতনের চিহ্ন ছিল। বাকি 4 জন এখনো গুম। ধারণা করা হচ্ছে যে তাদেরও হত্যা করা হয়েছে, তবে তাদের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। এবং এই যে 7 জনকে গুম করা হলো, তাদের নির্যাতন করে 3 জনের লাশ পাওয়া গেছে, হত্যা করা হয়েছে এবং বাকি 4 জনকেও সম্ভবত হত্যা করা হয়েছে। কারা এদের হত্যা করেছে? যারা এদের হত্যা করেছে তারা যখন হত্যা করতে যায়, এই আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিলে আক্রমণ করতে যায়, সেই সময়ের ভিডিও কিন্তু আমাদের কাছে আছে। হাতে লাঠি সোটা এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা এই মিছিলে আক্রমণ করে। ইউটিউবের সীমাবদ্ধতার কারণে আমি আপনাদের ওই ফুটেজটা দেখাতে পারছি না। তারপরে যা হলো, এই যে 3টে লাশ ভেসে উঠেছে, যাকে প্রতীকী অর্থে বলা হচ্ছে যে রক্তাক্ত তুরাগ বা তুরাগ নদীর জল রক্তে ভরে গেছে, সেইখানে সরকার ব্যাপক বিপাকে পড়েছে। সরকার নানানভাবে এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে। তারা সেনাবাহিনী এবং ডিজিএফআই এর কাছে সাহায্য চেয়েছে যাতে এই ঘটনা নিয়ন্ত্রণ করা যায়। এদিকে যাদের লাশ পাওয়া গেছে, নিহতদের পরিবারের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তাদের দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে যে যারা এদের মিছিলে ডেকেছিল তারাই নাকি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। তাদের নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে এবং তাদের অনেক টাকা দেওয়া হবে এটাও বলা হচ্ছে। এবং আজকে বাংলাদেশের রবিবার সকালে তাদের দিয়ে একটি সংবাদ সম্মেলন করবার কথা ছিল, যেখানে তার আত্মীয় স্বজনরা বলবে যে এটি এর সাথে বিএনপি বা সরকার জড়িত না। এরা যে কোনো একটা গল্প তাদের শেখানো হবে এবং সেই গল্প বলবে, কিন্তু শেষ মুহূর্তে সেই সংবাদ সম্মেলনটি স্থগিত হয়ে যায়। এই ঘটনায়, এই তুরাগের ঘটনায় ডিজিএফআই এবং পুলিশের গোয়েন্দা বিভাগ তারা আলাদাভাবে 2টো তদন্ত করেছে। 2টো তদন্তেই প্রমাণ মিলেছে যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত স্থানীয় বিএনপি, যুবদল এবং ছাত্র দলের নেতৃবৃন্দ। ডিজিএফআই রিপোর্ট অনুযায়ী 9 জন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, পুলিশের রিপোর্ট অনুযায়ী 16 জন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই সংখ্যার পার্থক্যটুকু ছাড়া তাদের দুটি সংস্থার গোয়েন্দা রিপোর্টের প্রায় মিল আছে, একই রকম। এদিকে এই যাদের বিরুদ্ধে অভিযোগ, হত্যার অভিযোগ, তাদের মধ্যে প্রথম অভিযুক্ত হলেন জনাব আবুল মাতবর, তিনি তুরাগ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আরেকজন হলেন খোকা ভুইয়া, যিনি সাবেক সাধারণ সম্পাদক তুরাগ থানা বিএনপি। আরো আছে যুব দলের মামুন পারভেজ, ছাত্র দলের জাকির হোসেন অর্ণব, যুব দলের মামুন পারভেজ তন্ময়, এরকম বেশ কিছু নাম। এটা পুলিশের গোয়েন্দা রিপোর্টেও আসছে, ডিজিএফআই এর গোয়েন্দা রিপোর্টেও আসছে এবং পুলিশ ডিজিএফআইও কিন্তু
এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য অনেক চেষ্টা করছে। বাংলাদেশের মিডিয়াকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে এই বিষয়ে প্রকৃত সত্য তুলে ধরা যাবে না। তারপরেও দুই একটি মিডিয়া কিন্তু এই নিয়ে নিউজ করেছে, বাকি মিডিয়া মুখে তালা লাগিয়েছে, এবং সেটা বিএনপি সরকার। কিন্তু বিএনপি সরকার এটা থেকে কিন্তু পার পাচ্ছে না, কারণ দেশের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আছেই, দেশের বাইরে অস্ট্রেলিয়া, ইউকে এবং ফ্রান্স ভিত্তিক 3টি মানবাধিকার সংগঠন এই ইস্যুটা নিয়ে কাজ করছে, এবং তারা এই বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থায় চিঠি লিখেছে। সুতরাং এই ব্যাপারটা যে ঢাকায় বসে ধামাচাপা দেওয়া যাবে সেটি সরকারের জন্য কঠিন হয়ে যাচ্ছে। সরকার নানান গল্প ফাঁদার চেষ্টা করছে, যেটা দুই একটা পত্রিকা এসেছিল যে তারা পিকনিকে গিয়েছিল। এখানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কোনো বিষয় নেই, পিকনিকে যাওয়ার পথে বা আসার পথে একটা দুর্ঘটনা হয়েছে, তাতে তারা নদীতে পড়ে মারা গেছে। আবার কোন কোন দালাল, সাংবাদিক, ডলারের কাছে আত্মা বিক্রয়কারী, যারা বর্তমানে বাংলাদেশের বাইরে আছে, এরকমও আছে, তারা বলছে যে তুরাগে কোনো ঘটনাই ঘটেনি, সবই নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবি টবি এগুলো বানানো। মানে মানুষ কতখানি নিষ্ঠুর এবং ডলারের কাছে নত হতে পারে যে তারা জলজ্যান্ত 3টি লাশ পাওয়ার পরেও, এবং আরো 4 জন এখন পর্যন্ত গুম, তারপরেও বলছে যে এই ঘটনা সত্যি না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্বারা তৈরি করা আওয়ামী লীগের সাজানো ঘটনা। সারা দেশে কিন্তু ছি ছি রব উঠেছে, এবং এই ঘটনা সরকার সামাল দিতে পারছে না। সে যতই চেষ্টা করুক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী দিয়ে ধামাচাপা দেবে, সেটি পারছে না। তার উদাহরণ হলো সকালে প্রেস কনফারেন্স ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। যে কথা বলছিলাম যে দেশের বাইরে বিভিন্ন সংগঠন কিন্তু এখন অনেক সক্রিয় হয়েছে। বাংলাদেশে ইউনূস এবং পরবর্তীতে তারেকের যে দুঃশাসন চলছে, এবং এই লক্ষ্যে এই আলোচনার জন্য আগামী 30শে জুন বেলজিয়ামের ব্রাসেলস শহরে স্থানীয় সময় সন্ধ্যা 6:30 থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত একটি সেমিনার অনুষ্ঠিত হবে। হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন এই সেমিনারটির আয়োজন করবে। সেমিনারটির টাইটেল হলো ডেমোক্রেটিক ট্রানজিশনস, হিউম্যান রাইটস অ্যান্ড জিওপলিটিক্যাল ডাইনামিক্স ইন সাউথ এশিয়া, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার পার্সপেক্টিভস। এখানে বাংলাদেশ নিয়েও অনেক আলোচনা হবে, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন, বাংলাদেশের হিউম্যান রাইটস এবং ওভারঅল সাউথ এশিয়ার জিওপলিটিক্যাল সিচুয়েশন। এবং এখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কূটনীতিক এবং মানবাধিকার সংস্থার কর্মীরা। সেমিনারটি অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান পার্লামেন্টে। যারা ব্রাসেলস কিংবা আশেপাশে শহরে থাকেন তারা এই সেমিনারটিতে যোগ দিতে পারেন। আমার ধারণা যে এটি খুবই ফ্রুটফুল একটা সেমিনার হবে। ধরুন খোদ জাতীয় সংসদে দাঁড়িয়ে কোনো এক স্বতন্ত্র সংসদ সদস্য শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যে রায় ঘোষিত হয়েছে সেই রায় মানেন না বলে ঘোষণা দিলেন বা তিনি মন্তব্য করলেন। চিন্তা করে দেখুন তখন কি হবে। সংসদ কি সবকিছুর ঊর্ধ্বে? আমাদের এই জাতীয় সংসদ কি সার্বভৌম? নিশ্চয় না। সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তা সংবিধানের অধীনেই কাজ করে, অর্থাৎ সংবিধান সার্বভৌম। কিন্তু দেশের জনগণ সংবিধান সব কিছুকে কোনো প্রকার তোয়াক্কা না করে এই সংসদে মাঝে মধ্যে যা চলছে তাতে আমাদেরকে বলতে হয় যেমন ইচ্ছে তেমন যেন সাজছে এই সংসদের অনেক কিছু কোনো কোনো ক্ষেত্রে। তার কারণ আমরা দেখলাম যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনের শুরুতেই মানবতা বিরোধী অপরাধের দায়ে
চিহ্নিত যুদ্ধাপরাধীরা যে দণ্ডিত হলেন, তাদের মৃত্যুদণ্ড কার্যকর হলো, সেই যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব আনা হলো এবং সেই শোক প্রস্তাব জামাতের পক্ষ থেকে আনা হলো। সরকারি দল হিসেবে বিএনপি একেবারে বিনা বাক্য ব্যয়ে ঐকমত্যের ভিত্তিতে এই শোক প্রস্তাব গ্রহণ করলো। এর মধ্যে দিয়ে কি হলো? পুরনো কথাটি মনে করিয়ে দিচ্ছি আমি এই কারণে যে আরো একটি বিশেষ ঘটনা ঘটেছে। তো মুক্তিযুদ্ধের চেতনা এবং আন্তর্জাতিক যে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের পরিপন্থী কাজ করা হলো। 30 লক্ষ শহীদকে অবমাননা করা হলো। রাষ্ট্রীয় সর্বোচ্চ ফোরামে এই যে যুদ্ধাপরাধীদের স্মরণ করা হলো, তাতে নিঃসন্দেহে আমাদের দেশ এবং আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো। এই কথাগুলো এই কারণে বলছি যে আজ রবিবারও জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই যুদ্ধাপরাধীদের স্মরণ করার মধ্য দিয়ে বক্তব্য প্রদান করলেন কেউ কেউ। বলছি জামাতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা, যুদ্ধাপরাধের দায়ে যিনি তিনি নিজেও দণ্ডিত হয়েছিলেন। ডক্টর ইউনূস সরকার আসার পরে তিনি একেবারে জাদু মন্ত্রে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের নির্দেশনা মতে বা রায়ের মাধ্যমে তিনি বেরিয়ে এলেন। সেগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। সেই এটিএম আজহারুল ইসলাম তিনি তার বক্তব্য শুরু করলেন যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, যুদ্ধাপরাধী কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলীকে স্মরণ করে। তিনি দাবি করছেন রোববারের তার ওই বক্তব্যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের এই নেতাদের মিথ্যা মামলায় জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে তিনি বলছেন, এটি হলে আইনের শাসন কায়েম হবে না। দেশে কোনো যুদ্ধাপরাধ হয়নি, এই দেশে 71 বলে কিছু ছিল না। বিষয়টা এমনই হওয়ার পথে, প্রতিষ্ঠিত হওয়ার পথে। আমরা কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়ে দেখি জাতীয় সংসদ বেশ জমে উঠেছে তুমুল তর্ক বিতর্কের মাধ্যমে। এটা একটা নাটক, স্রেফ নাটক মনে হয় মাঝে মধ্যে। সরকারি দল বিরোধী দল তুমুল বিতর্কে, পাল্টা বক্তব্য পাল্টা বক্তব্যে। আমরা কোন কোন ক্ষেত্রে কখনো কখনো দেখি সরকারি দলের সংসদ সদস্যরা, বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ জমিয়ে তুলেছেন, এক ধরনের নাটক মঞ্চস্থ হয়। মাঝে মধ্যে মনে হয় যে স্রেফ নাটক এইগুলো। তারা তাদের বক্তব্য পাল্টা বক্তব্যে তুমুল বিতর্কের মধ্য দিয়ে সংসদ প্রাণবন্ত করে তোলেন। 71 ইস্যুতেও কখনো কখনো জামাতে ইসলামীকে তুলোধনা করেন বিএনপির সংসদ সদস্যরা। আবার কোনো কোনো ক্ষেত্রে এই 71 ইস্যুতে, এই যুদ্ধাপরাধীদের ইস্যুতেই টু শব্দটি পর্যন্ত তারা করেন না। কেন করেন না? তার নাটক। এটি আমরা কি বলবো? তার চেয়ে বড় কথা, আমাদের শহীদদেরকে, ট্রাইব্যুনালকে বৃদ্ধাঙ্গুলি যেভাবে প্রদর্শন করা হচ্ছে, এর জবাব কে দেবে? আমাদের সংবিধানের 47 অনুচ্ছেদের 3 দফাতেই যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং এই সাংবিধানিক ক্ষমতা বলেই তো দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট 1973 প্রণয়ন করা হয়েছিল এবং পরবর্তীতে সংশোধনের মাধ্যমে সেই আইনের মধ্য দিয়েই, সেই সংবিধানের আলোকেই যুদ্ধাপরাধীদের বিচার অনুষ্ঠিত হয়েছে। অথচ সেই ট্রাইব্যুনালকেই, যে সংবিধানের মাধ্যমে এই ট্রাইব্যুনালের সৃষ্টি, সেই ট্রাইব্যুনালকেই বা ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে যা ইচ্ছা তা মন্তব্য করা হচ্ছে। আবার মজার বিষয় হচ্ছে, সেই ট্রাইব্যুনালেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলছে। সেটি আবার সহিশুদ্ধ হয়ে যাবে। একদিন আগে আমরা দেখলাম যে বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল সংসদে জোরালো বক্তব্য উপস্থাপন করলেন। তিনি বললেন যে 1971 সালে যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, তাদের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু সেই জামাতের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধী হিসেবে যখন ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড ঘোষিত হয় এবং সেগুলো কার্যকর হয়,
তাদের সম্পর্কে যখন শ্রদ্ধার সঙ্গে বক্তব্য দেওয়া হচ্ছে, সে বিষয়ে কোনো কথা বলা হয় না বিএনপির পক্ষ থেকে। জামাতে ইসলামীকে নিষিদ্ধ করা দাবির পরিপ্রেক্ষিতে এটি মাজহারুল ইসলাম বললেন, তিনি বলছেন যে ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্য স্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এখন জামাতকে কেন নিষিদ্ধ করতে হবে? তিনি বলছেন যে আমি মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে বিএনপি। 4 মাসে বিএনপি এমন একজন লোককে খুঁজে পেল না যে নতুন রাষ্ট্রপতি করা যায়। তার বক্তব্য অনুযায়ী সেই ফ্যাসিস্টের নির্বাচিত রাষ্ট্রপতিকে রাখতে হবে। যাও, কথা হচ্ছে বিএনপি জামাতকে যেভাবে শক্তিশালী করছে, সেই জামাতই যে একসময় বিএনপিকে গিলে খাবে, এটা হয়তো তারা এই মুহূর্তে উপলব্ধি করতে পারছিলেন, বা উপলব্ধি করলেও তারা তার চেয়েও বেশি ভয় পাচ্ছে আওয়ামী লীগকে। কিন্তু এই যে তাদের সমীকরণ, এই সমীকরণ যে তাদের জন্য কতটা বুমেরাং হবে, বিএনপির জন্য কতটা বুমেরাং হবে, হয়তো বুঝতে পারছে না। তখন তাদের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, নিজেদের রাস্তা পরিষ্কার রাখতে হলে জামাতকেই প্রয়োজন, এমনটাই মনে হচ্ছে। কিন্তু আসলে কি বিএনপি সঠিক পথে আছে?